ওটা হ্যাং করে গিয়েছিল, কিছুই সরাতে পারছিলাম না। দেখো দেখা যাচ্ছে এখন। ঠিক আছে, চলো দেখো আমরা শুরু করি আস্তে আস্তে। দেখো আমি যেটা বলছিলাম, আমি আরেকবার একটু রিভাইজ করি যে আমরা সলিড স্টেটটা পড়ে নেব। সলিড স্টেট পার্টটা যদিও আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে মানে ওই 5th সেমিস্টার 6th সেমিস্টার এরকম সময় থাকে, সেখানে কারো পড়া হয়েছে কারো পড়া হয়নি। কিন্তু ঠিক আছে, এই জিনিসটা তোমরা 12-এ একবার পড়েছিল অন্তত, তোমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি কনটেক্সটে সেখানে কিছুটা পড়া হয়েছে। সেখানে যে কথাবার্তাগুলো বলা হবে সেই কথাবার্তাগুলো তুমি অনেকটা বুঝতে পারবে। এখানে এটা বলছি, কিন্তু যে টপিকগুলো বাকি আছে তার বেশ কিছু কিছু পোর্শনই পড়া হয়নি পুরো আর কি। আমাদের তার মধ্যে থেকেই কিছু 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 এখন খুঁজে 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 পড়তে হবে আর কি। প্রথম যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে স্টেটস অফ ম্যাটার। স্টেটস অফ ম্যাটার, স্টেটস অফ ম্যাটারের মধ্যে যে 4টে স্টেটস অফ ম্যাটার আছে। একটা হচ্ছে তোমার গেসিয়াস স্টেট, 2 নম্বর হচ্ছে লিকুইড স্টেট, 3 নম্বর সলিড স্টেট, আর 4 নম্বর হচ্ছে প্লাজমা স্টেট। এই প্লাজমা স্টেটটা আমাদের পড়তে হবে না, আমাদের গ্যাসিয়াস স্টেট আমরা পড়ে ফেলেছি, লিকুইড স্টেট আমরা পড়ে ফেলেছি। এখন আমরা হচ্ছে সলিড স্টেটটাকে পড়বো। আচ্ছা, এবারে নর্মালি যখন আমি গ্যাসিয়াস স্টেট বা লিকুইড স্টেট পড়েছিলাম তখন তাদের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্সের কথা বলা হয়েছিল। তাহলে সলিড স্টেট নিয়ে যখন কথাবার্তা বলবো তখন তার কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স থাকবে, সেইটা একটুখানি বলে নিই। ফিচার্স অফ সলিড। আর একে সলিড যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স, তার মধ্যে যেমন করে গ্যাসিয়াস বা লিকুইড স্টেটের ফিচারগুলো পরপর করে বলেছিলাম সেই মতো করে মাথায় রাখলেই হবে। প্রথমে সলিডের ক্ষেত্রে মানে গ্যাসের সঙ্গে গ্যাসের যে প্রপার্টিগুলো তার ঠিক এক্সট্রিমলি উল্টো দিকের প্রপার্টিগুলো হচ্ছে সলিডের প্রপার্টি। আর লিকুইডের যে মাঝামাঝি, সে কিছুটা কনটেক্সটে গ্যাসের মতো বিহেভ করে, কিছুটা কনটেক্সট হচ্ছে সলিডের মতো বিহেভ করে। তার মাঝামাঝি প্রপার্টি হচ্ছে লিকুইড স্টেটের। তাহলে গ্যাসের ক্ষেত্রে কি ছিল? গ্যাসের ক্ষেত্রে ছিল যে ইন্টারমলিকুলার সেপারেশনটা খুব লং। সেখানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা হচ্ছে উইক বা নেগলিজিবলি স্মল ছিল। কিন্তু সলিডের ক্ষেত্রে হবে ইন্টারমলিকুলার সেপারেশনটা হচ্ছে বেশ শর্ট, কারণ ইন্টারমলিকুলার ইন্টারাকশনটা কিন্তু খুব স্ট্রং। তার মানে হচ্ছে প্রথমে হচ্ছে লং ইন্টারমলিকুলার সেপারেশন, লং ইন্টারমলিকুলার সেপারেশন। তারপর হচ্ছে শর্ট ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন।
লং ইন্টারমলিকুলার সেপারেশন, শর্ট ইন্টারমলিকুলার শর্ট বলছে, স্ট্রং ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। আচ্ছা, এবারে এই ইন্টারমলিকুলার সেপারেশনটা কি সব বলে যাচ্ছি, দেখো উল্টো পাল্টা করে ফেলছি কেন। হ্যাঁ চলো, মাথা গুলিয়ে গেছে। দেখো সলিডের ক্ষেত্রে হচ্ছে মানে শর্ট ইন্টারমলিকুলার সেপারেশন, অর্থাৎ দুটো মলিকুলের মধ্যে দূরত্বটা খুব খুব কম, এবং স্ট্রং ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, সেই জন্য দুটো অ্যাটমের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা প্রচন্ড স্ট্রং। এবং এই দুটো হওয়ার জন্য কতগুলো জিনিস অটোমেটিক্যালি হয়ে যায়, তার সেই জন্য তার প্রথমে ডেনসিটি হাই হবে। আচ্ছা, তার জন্য আগে প্রথমে এইটা বলে নিই, ডেফিনাইট সাইজ অ্যান্ড শেপ। সলিডের ক্ষেত্রে কিন্তু একটা ডেফিনাইট সাইজ এবং শেপ থাকে। গ্যাসের ক্ষেত্রে যেটা হয় যে যে কন্টেনারের মধ্যে তুমি রেখেছো সবসময় সেই কন্টেনারের ভলিউমটাকেই নিয়ে নেবে এবং তার মতো করে, তার কোনো শেপ বলে কিছু হয় না। আর লিকুইডের ক্ষেত্রে তার ভলিউমটা হয়তো ফিক্সড, হ্যাঁ, যে যে কন্টেনারের মধ্যে রাখছি সেই কন্টেনারটা পুরোটাই সে অকুপাই করে ফেলবে সেরকম নয়, কিন্তু সে তার রিজিডিটি কম থাকার জন্য সে কিন্তু একটা পার্টিকুলার শেপ মেনটেন করতে পারে না। কিন্তু আনলাইক লিকুইড অ্যান্ড গ্যাস, সলিডের ক্ষেত্রে কিন্তু তার একটা ডেফিনাইট সাইজ এবং শেপ থাকে। আচ্ছা, ডেনসিটি হাই, কারণ ইন্টারমলিকুলার সেপারেশন যখনই তোমার কম হয়ে যাচ্ছে, পার ইউনিট ভলিউমে অনেকটা মাস থাকবে, মানে হাই ডেনসিটি হবে। আচ্ছা, এদের লো কম্প্রেসিবিলিটি, এবং যেটা হয় এটা মোরালেস ইনকম্প্রেসিবল বলতে পারো তুমি। মোরালেস ইনকম্প্রেসিবল, ঠিক আছে? মানে মোরালেস ইনকম্প্রেসিবল মানে তুমি একটা গ্যাসকে যদি কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার ক্রিয়েট করো, তাকে ভলিউমটা অনেকটা সংকোচন তুমি করতে পারবে। তো সলিডের ক্ষেত্রে টেম্পারেচারকে কনস্ট্যান্টকে তুমি প্রেসার দাও, তাহলে কিন্তু তার ভলিউমটা বেশি কমবে না, সেই জন্য লো কম্প্রেসিবিলিটি। এটা লো থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট। এবং এর ক্ষেত্রে তুমি যদি কনস্ট্যান্ট প্রেসারে টেম্পারেচার বাড়াও, তার ভলিউমের এক্সপানশন হবে, কিন্তু সেই ভলিউমের এক্সপানশনটা হচ্ছে ভীষণই কম হবে। এইটা। আচ্ছা, তাহলে এই যে প্রপার্টি, আচ্ছা আরেকটা যেটা হলে আরেকটা যেটা বলি, যে যেহেতু বিভিন্ন সলিডগুলো বিভিন্ন রকমভাবে বিহেভ করে, সেই জন্য তাদের কোনো কমন ইকুয়েশন অফ স্টেটস নাই। তাহলে ডিফারেন্ট সলিড behaves differently and hence they do not have any common equation of states। এটা তাদের কোনো কমন ইকুয়েশন অফ স্টেটস নেই। তাহলে এই যে প্রপার্টিগুলো বললাম, এই প্রপার্টিগুলো দেখো এক্ষেত্রে কোনো ক্রিস্টালাইন বা অ্যামারফার কোনো ক্লাসিফিকেশন করিনি। জাস্ট নর্মালি তোমার যেমন গ্যাস, লিকুইড এবং সলিড যদি পাশাপাশি রাখো, তাহলে যদি কম্পারিজন করতে হয়, তাহলে সলিডের যে যে প্রপার্টিগুলো মোটামুটি আসে, তাহলে শর্ট ইন্টারমলিকুলার সেপারেশন, স্ট্রং ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, ডেফিনেট সাইজ অ্যান্ড শেপ, হাই ডেন্সিটি, লো কম্প্রেসিবিলিটি, লো থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট। আর তাদের ক্ষেত্রে হচ্ছে তোমার ওই একটা, তাদের প্রত্যেকটা বিহেভিয়ার যেহেতু আলাদা, তারা কোনো কমন ইকুয়েশন অফ স্টেট ওবে করে না। আর এবারে কোনো একটা সলিড যদি তুমি তার টেম্পারেচারটাকে বাড়াও বা প্রেশারটাকে কমাও, সলিড থেকে লিকুইড এবং লিকুইড থেকে ভেপার, এই কন্ডিশনটা তোমার ঘটে যেতে পারে। তাহলে আর একটা প্রপার্টির মধ্যে আমি বলে দিই, সলিড ক্যান বি ট্রান্সফর্ম ইন্টু লিকুইড with increase in temperature
and or with decrease in pressure. টেম্পারেচার বাড়াচ্ছ এবং প্রেশার কমাচ্ছ, দুটোর মধ্যে যে কোনো একটাও করতে পারো, দুটোকে একসাথেও করতে পারো, সলিড কিন্তু তোমার লিকুইডে কনভার্টেড হচ্ছে। আচ্ছা, এবারে সলিড থেকে যখন লিকুইডে কনভার্টেডটা হচ্ছে তখন কতগুলো জিনিসের অটোমেটিক্যালি চেঞ্জটা ঘটে। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে তার একটা মানে ফ্রিজিং পয়েন্ট থাকে বা মেল্টিং পয়েন্ট থাকে, এবং সেই মেল্টিং পয়েন্টটা সেটা ডেফিনাইট হবে কি ডেফিনাইট হবে না সেটা অ্যাকচুয়ালি নির্ভর করবে যে সলিডটা ক্রিস্টালাইন সলিড নাকি অ্যামারফাস সলিড, তার উপরে নির্ভর করে। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে কি, ঠিক আছে, ডেফিনাইট মেল্টিং পয়েন্ট থাকুক বা না থাকুক, তার এই ফিউশনের জন্য কিন্তু একটা হিট লাগে। দেয়ার ইজ a latent heat of fusion. For crystalline solid, this latent heat is definite. আচ্ছা, আর যখন সে মেল করছে একটা মেল্টিং পয়েন্ট আছে, দ্যাট ইজ এ মেল্টিং পয়েন্ট। এবার সেই মেল্টিং পয়েন্ট ডেফিনাইট কিনা সেটা ক্রিস্টালাইন সলিড হলে ডেফিনাইট হবে। ফর ক্রিস্টালাইন সলিড there is a ডেফিনাইট মেল্টিং পয়েন্ট। কিন্তু অ্যামারফাস সলিডের ক্ষেত্রে কোনো ডেফিনাইট মেল্টিং পয়েন্ট তুমি পাবে না। আমি পরে এর পরের এতেই হচ্ছে ক্রিস্টালাইন সলিডের অ্যামারফাস সলিডের যখন ক্লাসিফিকেশন করবো সেখানে তোমার ব্যাপারটা অনেকভাবে পরিষ্কার হয়ে যাবে। তো তুমি একটা গ্লাস রড নিয়েছো, গ্লাস রড ল্যাবরেটরিতে তোমাকে ব্যবহার করতে হয়, সেটাকে যখন তুমি বার্নারে গরম করছো যদি একটা পার্টিকুলার টেম্পারেচার মেল্ট করলে সেটা পাবে না, তার বদলে যেটা হয় একটা রেঞ্জ অফ টেম্পারেচারে কিন্তু সেটা তোমার মেল্ট করে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। দেয়ার ইজ এ ডেফিনাইট, মানে মেল্টিং পয়েন্টটা ডেফিনাইট নয় হয়। আর তুমি যদি এরকম একটা ক্রিস্টালাইন সলিড কনসিডার করো তার কিন্তু একটা ডেফিনাইট মেল্টিং পয়েন্ট আছে। আচ্ছা, এবার ক্রিস্টালাইন সলিড যদি হয় তার একটা ডেফিনাইট মানে তোমার জিওমেট্রিক স্ট্রাকচার আছে। তাহলে দ্যার ইজ এ রেগুলার geometric structure for crystalline solid. crystalline solid এর ক্ষেত্রে একটা ডেফিনিট জিওমেট্রিক স্ট্রাকচার আছে এবং তাদের ক্ষেত্রে একটা লং রেঞ্জ অর্ডার আছে। মানে লিকুইডের ক্ষেত্রে যেমন তোমার শর্ট রেঞ্জ অর্ডার এবং লং রেঞ্জ ডিসঅর্ডার থাকে, যেটা একটা লিকুইডের ক্যারেক্টারিস্টিক্স প্রপার্টি। সলিডের ক্ষেত্রে পার্টিকুলারলি ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে কিন্তু দ্যার ইজ এ লং রেঞ্জ অর্ডার, দ্যার ইজ এ লং রেঞ্জ অর্ডার for crystalline solid, or for amorphous solid there is no long range order, but there is a short range order like liquid. দেখো, মানে কিছুটা বললাম আমি আপ টু দিস পার্ট, এই পার্ট পর্যন্ত যেটা বললাম সেইটা হচ্ছে একদম যে কোনো তোমার সলিডের প্রপার্টি। তারপরে কতগুলো কথাবার্তা বললাম যেগুলো দেখো মূলত ক্রিস্টালাইন সলিডের প্রপার্টি। আর ক্রিস্টালাইন সলিড নিয়ে যেটা আমাদের মূলত পড়াশোনাটা করতে হবে, আমাদের সিলেবাসে ক্রিস্টালাইন সলিডটাই আছে, সেইটা নিয়ে আরো অনেক ডিটেল ডিসকাশন আমরা করবো, কিন্তু এখানে এইটুকুটা কিন্তু মনে রেখে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমি চলে আসবো যে ক্লাসিফিকেশন অফ সলিড। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ সলিড, এই ক্লাসিফিকেশন অফ সলিড যখন করছি সেটা অনেক রকমের বেসিস আছে ক্লাসিফিকেশন অফ সলিডের ক্ষেত্রে। প্রথম যে ক্লাসিফিকেশনটা, এই ক্লাসিফিকেশন অফ সলিড যখন আমি করছি, প্রথম যে ক্লাসিফিকেশন বেসড অন বন্ডিং প্রেজেন্ট ইন সলিড, মানে কি টাইপের বন্ডিং তোমার সলিডের অ্যাটমগুলোকে বা মলিকুলগুলোকে বা আয়নগুলোকে আটকে রেখেছে তার উপরে বেস করে কিছু ক্লাসিফিকেশন হয়। সেটা চার রকমের সলিড তখন হতে পারে বেসড অন বন্ডিং। প্রথম হচ্ছে কোভালেন্ট বা নেটওয়ার্ক সলিড,
এক্ষেত্রে যে বন্ডিংটা কাজ করছে সেটা বেসিক্যালি কোভ্যালেন্ট বন্ডিং, সেটা গ্রাফাইটের ক্ষেত্রে পাবে, ডায়মন্ডের ক্ষেত্রে পাবে, কোয়ার্টজের ক্ষেত্রে পাবে, সিলিকন ডাইঅক্সাইডের ক্ষেত্রে পাবে। আয়নিক সলিড, যেটা আয়নগুলো আয়নিক বন্ড দিয়ে যা যুক্ত থাকছে, সেটা হচ্ছে আয়নিক সলিডের ক্ষেত্রে হয় তোমার। তুমি দেখতে পাবে তোমার সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এই টাইপের যে আয়নিক কম্পাউন্ডগুলো আছে তারা আয়নিক সলিড তৈরি করে। মেটালিক সলিড, যেখানে মেটালিক বন্ডিংগুলো মূলত ইম্পর্টেন্ট, যেখানে কপার, আয়রন, সিলভার, গোল্ড, এদের ক্ষেত্রে যে বন্ডিংগুলো সব হচ্ছে মেটালিক বন্ডিং। আর একটা আছে সেটা হচ্ছে মলিকুলার সলিড, যেমন আইসের ক্ষেত্রে হয়, আয়োডিনের ক্ষেত্রে হয়, আইস, আয়োডিন, হ্যাঁ, এই যে সলিডগুলো সেখানে হচ্ছে এটা হচ্ছে মলিকুলার সলিড। এখানে মলিকুলার সলিড তোমার আইসের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডে রেসপন্সিবল হচ্ছে, বা আয়োডিনের ক্ষেত্রে ইনডিউস ডাইপোল ইন্টারাকশনসটা তোমার রেসপন্সিবল হচ্ছে। ঠিক আছে, তাহলে বেসড অন বন্ডিং সলিডকে তুমি এই 4 রকম ভাবে ভাগ করতে পারছো, এবং তার কতগুলো এক্সাম্পল এখানে তো বলে দেওয়া হবে। আর একটা ক্লাসিফিকেশন আছে, যে ক্লাসিফিকেশন বেসড অন জিওমেট্রি অর অ্যারেঞ্জমেন্ট অফ কনস্টিটুয়েন্টস। এই ক্লাসিফিকেশনটা বেশি ইম্পর্টেন্ট। সেখানে তুমি 2 রকমের সলিড পাবে, একটাকে বলা হচ্ছে তোমার অ্যামারফাস সলিড, আর একটা হচ্ছে তোমার ক্রিস্টালাইন সলিড। আর এবারে অ্যামারফাস সলিড এবং ক্রিস্টালাইন সলিডের আমি প্রপার্টিগুলো যদি পরপর করে লিখি এবং পাশাপাশি লিখি, তাহলে তাদের মধ্যে ডিস্টিংক্টিভ ফিচার্সগুলো তোমার পেয়ে যাওয়া যাবে। অ্যামারফাস সলিড হচ্ছে তোমার ক্ষেত্রে তো নো লং রেঞ্জ অর্ডার, আর ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে হ্যাজ লং রেঞ্জ অর্ডার। এটা আমি অলরেডি মেনশন করেছিলাম। অ্যামারফাস সলিডের ক্ষেত্রে নো রেগুলার জিওমেট্রিক স্ট্রাকচার, ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে হ্যাজ রেগুলার জিওমেট্রিক স্ট্রাকচার। অ্যামারফাস সলিডের ক্ষেত্রে কোনো ডেফিনাইট মেল্টিং পয়েন্ট নাই, নো ডেফিনাইট মেল্টিং পয়েন্ট, আর ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে হ্যাজ এ ডেফিনাইট মেল্টিং পয়েন্ট। অ্যামারফাস সলিডের ক্ষেত্রে ফিজিক্যাল প্রপার্টিজ আর আইসোট্রপিক। ফিজিক্যাল প্রপার্টিগুলো আইসোট্রপিক মানে হচ্ছে যে ফিজিক্যাল প্রপার্টিগুলো কোনো ডিরেকশনাল ডিপেন্ডেন্ট নেই, সব ডিরেকশনই প্রপার্টিগুলো একই রকমের। কিন্তু ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে ফিজিক্যাল প্রপার্টিজ আর অ্যানাইসোট্রপিক। তুমি দেখবে একটা ক্রিস্টাল নিয়েছো, একটা পার্টিকুলার দিকে চাপ দিলে ইজিলি ভেঙে যাচ্ছে, অন্যদিকে চাপ দিলে দেখবে সেটা ভাঙতে চাইছে না। তারপরে তুমি দেখবে একটা গ্রাফাইট তুমি কনসিডার করছো, একটা পার্টিকুলার ডিরেকশন বরাবর তুমি যদি পোটেনশিয়াল ডিফারেন্স দাও, খুব সহজে কারেন্ট কন্ডাক্ট হতে পারবে। তা পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর দিলে কারেন্ট কন্ডাক্ট হতে পারবেন না, এটা কিন্তু তুমি পাবে। আচ্ছা, অ্যামারফাস সলিডের ক্ষেত্রে হ্যাজ নো ডেফিনাইট এনথালপি অফ ফিউশন, আর ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে ডেফিনাইট এনথালপি অফ ফিউশন আছে। মানে অ্যামারফাস সলিডের ক্ষেত্রে হ্যাজ নো ডেফিনাইট এনথালপি অফ ফিউশন, হ্যাঁ, যেটা আমি অলরেডি উল্লেখ করেছিলাম, মানে ওই লেটেন্ট হিট যেটাকে বলে, ডেফিনাইট এনথালপি ফিউশন মানে লেটেন্ট হিট, মানে হ্যাজ নো ডেফিনাইট এনথালপি অফ ফিউশন মানে লেটেন্ট হিট নেই, কিন্তু ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে লেটেন্ট হিট আছে। তাহলে এটাকে এই যে তফাৎগুলো, এই তফাৎগুলো অ্যামারফাস এবং সলিডের কি তোমার ডিস্টিংগুইশ করছে। আচ্ছা, আমাদের আছে মূলত হচ্ছে ক্রিস্টালাইন সলিড। তাহলে ক্রিস্টালাইন সলিড কনটেক্সটে কতগুলো টার্ম খুব ইম্পর্টেন্ট। প্রথমেই যেটা জানতে হবে ক্রিস্টালোগ্রাফি। ক্রিস্টালোগ্রাফি কাকে বলে না, ক্রিস্টালোগ্রাফি একটা সায়েন্স হুইচ ডিলস উইথ জিওমেট্রি অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজ অফ এ ক্রিস্টালাইন সলিড। কোন একটা ক্রিস্টালাইন সলিড তার ফিজিক্যাল প্রপার্টিজ এবং জিওমেট্রি নিয়ে যে শাখায় ডিসকাশন করা হয়, সেইটা হচ্ছে তোমার ক্রিস্টালোগ্রাফি। ক্রিস্টালোগ্রাফি 2 রকমের, একটা হচ্ছে জিওমেট্রিক ক্রিস্টালোগ্রাফি, একটা ফিজিক্যাল ক্রিস্টালোগ্রাফি। জিওমেট্রিক ক্রিস্টালোগ্রাফি ডিলস উইথ জিওমেট্রি অফ দ্য ক্রিস্টালাইন সলিড, আর ফিজিক্যাল ক্রিস্টালোগ্রাফি ডিলস উইথ ফিজিক্যাল প্রপার্টিজ অফ দ্য ক্রিস্টালাইন সলিড। তার মানে এইটা হচ্ছে তোমার ডিলস উইথ deals with geometry of the crystalline solid, আর এটা হচ্ছে তোমার deals with physical properties of the crystalline solid। ধর তার ইলেকট্রিক্যাল প্রপার্টিজ, ম্যাগনেটিক প্রপার্টিজ, তার সেমিকন্ডাক্টর প্রপার্টিজ ইত্যাদি নিয়ে যেটা আলোচনা করবো, সেটা হচ্ছে ফিজিক্যাল ক্রিস্টালোগ্রাফি। আমাদের কিন্তু মূলত যেটা আছে সেটা হচ্ছে তোমার জিওমেট্রিক ক্রিস্টালোগ্রাফি বা জিওমেট্রিক্যাল ক্রিস্টালোগ্রাফি। আচ্ছা, এবারে তুমি ক্রিস্টাল 2 রকমের হতে পারে। আমি যখন ক্রিস্টাল নিয়ে কথাবার্তা বলবো 2 রকমের হতে পারে, সিঙ্গেল ক্রিস্টাল বা মনোক্রিস্টালাইন সলিড বলা হয়।
আচ্ছা, সিঙ্গেল ক্রিস্টাল বা মনোক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে যেটা হয় যে তোমার যে রেগুলার জিওমেট্রিক প্যাটার্নটা আছে সেটা হচ্ছে পুরো ক্রিস্টালটা ধরেই বিস্তৃত, সেটা হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল বা মনোক্রিস্টালাইন সলিড। আর কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় যে মানে একটা ছোট্ট জায়গা জুড়ে একটা পার্টিকুলার ক্রিস্টাল স্ট্রাকচার, তার পাশে আর একটা অন্য ক্রিস্টাল স্ট্রাকচার, বা তার পাশে আর একটা ক্রিস্টাল স্ট্রাকচার। তাহলে এই এক একটা ছোট ছোট ক্রিস্টাল স্ট্রাকচারকে বলা হয় গ্রেনস, এবং দুটো গ্রেনের মধ্যে যে বাউন্ডারি সেটাকে বলে গ্রেন বাউন্ডারি। পলিক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে তোমার কিন্তু ওরকম অনেকগুলো ওরকম ছোট 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 রিজিয়ন থাকবে, এবং প্রত্যেকটা রিজিয়নে আলাদা আলাদা জিওমেট্রিক স্ট্রাকচার হবে, সেটাকে গ্রেনস বলা হয়। এবং দুটো গ্রেনসের মধ্যে যে বাউন্ডারিটা থাকবে সেটা হচ্ছে তোমার বেসিক্যালি গ্রেন বাউন্ডারি, এবং সেই ধরনের ক্রিস্টালকে বলা হয় পলিক্রিস্টালাইন সলিড। মানে ধরো তুমি এরকম একটা, আমি একটা ধর বলছি, তো এই একটা ক্রিস্টাল, এবারে ধরো তোমার এটাকে আমি কতগুলো ভাগে ভাগ করছি, এটা তো দেখা যাচ্ছে তোমার এইখানে একটা পার্টিকুলার প্যাটার্ন আছে, এখানে একটা পার্টিকুলার প্যাটার্ন রইল হয়তো, ধরো তোমার এইখানে হয়তো একটা অন্য প্যাটার্ন, একটা প্যাটার্ন রইল হয়তো, এইখানে হয়তো অন্য একটা প্যাটার্ন, এটা একটা, আবার ধরো এইখানে হয়তো আর একটা অন্য প্যাটার্ন। তো ওভারঅল একটা ক্রিস্টাল, কিন্তু দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্যাটার্ন। তাহলে এই একটা, এই 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 কতগুলো জায়গা আছে, যেটা হচ্ছে বাউন্ডারি। মানে বেসিক্যালি তোমার কি হচ্ছে না, এইগুলোকে বলা হচ্ছে সব গ্রেনস, এক একটা হচ্ছে গ্রেনস। এটা একটা আলাদা গ্রেন, আর দুটো গ্রেনের মাঝে যে বাউন্ডারিটা আছে সেটাকে বলছে গ্রেন বাউন্ডারি। এই যে বাউন্ডারিটা, এটা তোমার গ্রেন বাউন্ডারি। এই ধরনের ক্রিস্টালকে বলা হবে তোমার পলিক্রিস্টালাইন সলিড। ঠিক আছে? আচ্ছা, কতগুলো টার্ম তোমাকে খুব ভালো করে জানতে হবে। একটা হচ্ছে স্পেস ল্যাটিস। স্পেস ল্যাটিস আমি এর ডেফিনেশনগুলো খুব ভালো করে লিখিনি আর কি, এগুলো সব এতে ডিটেলে যখন পড়বে সেখানে তো মানে যে যে পয়েন্টগুলো কভার করতে হবে সেগুলো সব বলে দিচ্ছি আর কি। স্পেস ল্যাটিসটা হচ্ছে যে তোমার একটা ম্যাথামেটিক্যাল কনসেপ্ট বা হাইপোথেটিক্যাল কনসেপ্ট, যে তোমার অ্যাকচুয়াল ক্রিস্টালটা তৈরি হওয়ার আগে তুমি যদি ভাবতে কোনো অ্যাটম বা আয়ন বা মলিকুলস নেই, তার বদলে কি আছে না, তার বদলে কিছু পয়েন্টস আছে। সেই পয়েন্টগুলো দিয়ে যে রেগুলার জিওমেট্রিক স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে স্পেস ল্যাটিস। এবার ওই পয়েন্টগুলোকে যদি রিপ্লেস করে দাও কোনো একটা অ্যাটম বা আয়নস বা কোনো একটা মলিকুল দিয়ে, তাকে বলা হয় অ্যাকচুয়াল ক্রিস্টাল। আর ওই অ্যাটম বা আয়ন বা মলিকুল যেগুলোকে বসালে তোমার অ্যাকচুয়াল ক্রিস্টালটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে তোমার বেসিস। তাহলে স্পেস ল্যাটিস বুঝলে যে এটা একটা ম্যাথামেটিক্যাল কনসেপ্ট, কিন্তু অ্যাকচুয়াল ক্রিস্টাল যেটা, সেটা কিন্তু একটা রিয়েল কনসেপ্ট। অ্যাকচুয়াল ক্রিস্টালটা তৈরি হচ্ছে স্পেস ল্যাটিসের বিভিন্ন পয়েন্টে বেসিসগুলোকে বসিয়ে। বেসিস মানে হচ্ছে এই অ্যাটম বা আয়ন বা মলিকুল যেগুলো ডিফিনাইট পজিশনে বসালে, মানে স্পেস ল্যাটিসের ডিফিনাইট পজিশনে বসালে তোমার অ্যাকচুয়াল ক্রিস্টালটা তৈরি হয়। এটা আচ্ছা, এবার একটা ক্রিস্টালকে তুমি যদি ভাঙতে থাকো, ভাঙতে 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 তুমি একটা স্মলেস্ট পসিবল ভলিউম এলিমেন্টে পৌঁছাবে, যার একটা রেগুলার জিওমেট্রিক স্ট্রাকচার আছে। এবং এই যে স্মলেস্ট ভলিউম এলিমেন্টটা, তাকে যদি তুমি স্ট্যাক করতে থাকো বা তাকে টানতে করা রিপিটেশন করো, তাহলে তোমার অ্যাকচুয়াল ক্রিস্টালটা তৈরি হবে। তাকে বলা হচ্ছে তোমার ইউনিট সেল। আর যখন একটা ইউনিট সেল কনসিডার করছে, সেই ইউনিট সেলের সারফেসগুলো কতকগুলো প্লেন দিয়ে ঘেরা থাকে, তাকে বলা হচ্ছে ফেস। দুটো ফেসের অ্যাডজেসেন্ট লাইনটাকে বলা হচ্ছে এজ। তিনটে ফেস একটা পয়েন্টে কাট করে, তাকে বলা হয় ভার্টিসেস। আর দুটো প্লেনের মধ্যে যে অ্যাঙ্গেলটা, তাকে বলে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। ঠিক আছে? তাহলে একটা নর্মাল ক্রিস্টাল নিয়ে যখন কথাবার্তা বলবে, এই যে টার্মগুলো, সাম ইম্পর্টেন্ট টার্মিনোলজি, এগুলো তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, একটুখানি ঝালিয়ে নেবে। স্পেস ল্যাটিস কাকে বলছো, অ্যাকচুয়াল ক্রিস্টাল কাকে বলছে, বেসিস কি, ইউনিট সেল কি, ফেস কি, এজ কি, ভার্টিসেস কি, ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। আর ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল যখন ক্যালকুলেট করবে, যেটা দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল, হ্যাঁ, সেই জন্য দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল যেটা করতে হয়, দুটো অ্যাডজেসেন্ট প্লেন বা ইন্টারসেক্টিং প্লেন, তাদের পারপেন্ডিকুলার ড্র করো। পারপেন্ডিকুলারগুলো যদি একটা পয়েন্টে মিট করে, তাহলে সেখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটা হচ্ছে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। আচ্ছা, এবারে যখন আমি ইউনিট সেল কনসিডার করলাম,
এই যে এটা যেমন একটা কিউবিক ইউনিট সেল, সেই ইউনিট সেল মূলত দু রকমের হতে পারে, একটা বলে প্রিমিটিভ ইউনিট সেল আর একটা নন প্রিমিটিভ ইউনিট সেল। আচ্ছা, প্রিমিটিভ ইউনিট সেলের ক্ষেত্রে যে পার ইউনিট সেলে অ্যাটমের সংখ্যা যদি একটাই থাকে তখন তাকে প্রিমিটিভ ইউনিট সেল বলে, আর যদি মোর দ্যান ওয়ান থাকে সেটা হচ্ছে নন প্রিমিটিভ ইউনিট সেল। আমরা পরে দেখবো যে সিম্পল কিউব একটা প্রিমিটিভ ইউনিট সেল। বিসিসি বা এফসিসি যখন কনসিডার করে সিম্পল কিউবের ক্ষেত্রে পার ইউনিট সেল অ্যাটমের সংখ্যা একটাই বলে সেটা প্রিমিটিভ ইউনিট সেল। কিন্তু বডি সেন্টার কিউব সেখানে দেখবে পার ইউনিট সেল অ্যাটমের সংখ্যা দুটো, বা ফেস সেন্টার কিউব সেখানে দেখবে পার ইউনিট সেল অ্যাটমের সংখ্যা হচ্ছে চারটে, তারা হচ্ছে নন প্রিমিটিভ ইউনিট সেল। আর একটা স্পেশাল কাইন্ড অফ প্রিমিটিভ ইউনিট সেল তৈরি করতে পারা যায় যাকে বলে ভিগনাস সাইজ ইউনিট সেল। আচ্ছা, ভিগনাস সাইজ ইউনিট সেলটা কেমন বলতে, তুমি একটা ক্রিস্টাল কনসিডার করো, কোন একটা পার্টিকুলার পয়েন্ট নাও বা বেসিস নাও, সেখান থেকে নিয়ারেস্ট যে অ্যাটমগুলো আছে সেই অ্যাটমগুলোকে তুমি কানেক্ট করো। এখানে যেমন এখানে 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 এগুলো সব নিয়ারেস্ট অ্যাটমগুলো, এগুলোকে কানেক্ট করো করে প্রত্যেকটা লাইনে তুমি পারপেন্ডিকুলার বাইসেক্টর নাও। ধরো এই যে লাইনটা তার পারপেন্ডিকুলার বাইসেক্টর, এই যে লাইনটা পারপেন্ডিকুলার বাইসেক্টর, এই যে লাইনটা পারপেন্ডিকুলার বাইসেক্টর নাও করে একটা রিজিয়ন তৈরি করতে পারবে, যে রিজিয়নে দেখবে অ্যাটমের সংখ্যা শুধুমাত্র একটাই থাকবে। ঠিক আছে, তাকেই বলা হচ্ছে ভিগনাস সাইজ ইউনিট সেল। তো এইরকম করে তুমি একটা প্রিমিটিভ ইউনিট সেল কনস্ট্রাক্ট করতে পারবে। আচ্ছা, এবার কিউবিক ইউনিট সেল যখন আমি কনসিডার করি সেখানে সিম্পল কিউব, বিসিসি এবং এফসিসি হয়। সিম্পল কিউবটা হচ্ছে প্রিমিটিভ ইউনিট সেল, আর বডি সেন্টার বা ফেস সেন্টার ইউনিট সেলগুলো সেগুলো হচ্ছে নন প্রিমিটিভ ইউনিট সেল। আচ্ছা, এবারে যদি একটা 3 ডাইমেনশনাল ক্রিস্টাল কনসিডার করো, সেখানে তোমার 32টা পসিবল পয়েন্ট গ্রুপ থাকতে পারে আর 2 ডাইমেনশনাল 10টা পসিবল পয়েন্ট গ্রুপ থাকতে পারে। এবারে এই যে 3 ডাইমেনশনে 32টা পসিবল পয়েন্ট গ্রুপ, সেখান থেকে অ্যালাউড 14টা ডিফারেন্ট টাইপস অফ ক্রিস্টাল স্ট্রাকচার তুমি পেতে পারবে যারা একটা পার্টিকুলার পয়েন্ট গ্রুপে বিলং করে। সেই জন্য এদেরকে বলে ব্রেভেস ল্যাটিস। ব্রেভেস ল্যাটিস 3 ডাইমেনশনে ব্রেভেস ল্যাটিসের সংখ্যা হচ্ছে 14টা, এবং 7টা ডিস্টিংক্ট ক্রিস্টাল সিস্টেম আছে। এই 7টা ডিস্টাল ক্রিস্টাল, যেমন কিউব হচ্ছে একটা পার্টিকুলার ডিস্টিংক্ট ক্রিস্টাল সিস্টেম, সেখান থেকে 3টে ডিফারেন্ট ব্রেভেস ল্যাটিস হতে পারে, একটা সিম্পল কিউব, একটা বিসিসি, এফসিসি। 7টা টাইপ, সেখান থেকে 14টা ব্রেভেস ল্যাটিস হতে পারে। আর 2 ডাইমেনশনে 4 রকমের ডিস্টিংক্ট ক্রিস্টাল সিস্টেম থাকতে পারে, সেখান থেকে 5টা পসিবল ব্রেভেস ল্যাটিস তোমার হতে পারে। আর এবারে এই যে 7টা ডিফারেন্ট ক্রিস্টাল সিস্টেম বা এখানে 4টে ডিফারেন্ট ক্রিস্টাল সিস্টেম, সেগুলোকে ক্যারেক্টারাইজ করার জন্য তোমাকে আলফা, বিটা, গামা এবং এবিসি 3টে ইউনিট ভেক্টর এবিসি তোমায় ভাবতে হবে। তা 3টে ইউনিট ভেক্টর মানে হচ্ছে 3টে পারপেন্ডিকুলার, বা পারপেন্ডিকুলার বড় কথা 3টে ইন্ডিপেন্ডেন্ট ডিরেকশনস আছে। 3টে ডিরেকশন বরাবর আমি একটা ইউনিট ভেক্টর কনসিডার করছি, যথাক্রমে এবিসি, এবং 3টে অ্যাঙ্গেল তুমি কনসিডার করছো। এর উল্টো দিকের অ্যাঙ্গেল হচ্ছে আলফা, তারপরে বি এর উল্টো দিকের অ্যাঙ্গেল বিটা, আর সি এর উল্টো দিকের অ্যাঙ্গেল গামা। তাহলে 3টে তোমার ইউনিট ভেক্টর হলো এবিসি, আর 3টে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল হলো আলফা, বিটা, গামা। এদের নেচারের উপর নির্ভর করে তোমার এই যে 7 রকমের ক্রিস্টাল সিস্টেম সেগুলো তুমি আলাদা করতে পারো। আর ওটা 2 ডাইমেনশনে যখন হবে তখন দুটো ইউনিট ভেক্টর এ আর বি এবং তাদের মধ্যে অ্যাঙ্গেল গামা, এটুকু জানলেই তোমার চলছে। আচ্ছা, 2 ডাইমেনশনে এই যে 4 রকমের যে ডিস্টিংক্ট ক্রিস্টাল সিস্টেম হয়, তার মধ্যে স্কোয়ার হয়, হেক্সাগনাল হয়, রেক্ট্যাঙ্গুলার হয়, আর অবলিক হয়। স্কোয়ারের ক্ষেত্রে এই যে ছবিটা এঁকেছি, এ ইকুয়াল টু ভি, গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। হেক্সাগনালের ক্ষেত্রে এ ইকুয়াল টু ভি, গামা ইকুয়াল টু 120 ডিগ্রি। রেক্ট্যাঙ্গুলার হলে এ নট ইকুয়াল টু ভি, গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। আর অবলিক যদি হয় তাহলে এ নট ইকুয়াল টু ভি, গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি অর 120 ডিগ্রি। এবার তার মধ্যে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে দেখো, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এই যে 4টে ভার্টেক্স আছে, সেই ভার্টেক্সে অ্যাটম থাকতে পারে, আবার 4টে ভার্টেক্সের সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার সেন্টার একটা অ্যাটম থাকতে পারে। সেই রেসপেক্টে একটা নর্মাল রেক্ট্যাঙ্গুলার আর একটা সেন্টার রেক্ট্যাঙ্গুলার, সেই মতো করে দেখো 5টা ব্রেভেস ল্যাটিস পেলে। তার 2 ডাইমেনশনে 4টে ডিস্টিংক্ট ক্রিস্টাল সিস্টেম, সেগুলোকে এ বি এবং গামা দিয়ে কেমন করে ক্যারেক্টারাইজ করছো, তাদের নাম কি সেটা তুমি বুঝলে। এর মধ্যে আবার রেক্ট্যাঙ্গুলার যখন তুমি কনসিডার করছো, সেখান থেকে 2টো ব্রেভেস ল্যাটিস তুমি পেতে পারছো। আর এটাই যখন 3 ডাইমেনশনে চলে যাবে, 3 ডাইমেনশনের ক্ষেত্রে 7টা যে ক্রিস্টাল সিস্টেম, তার মধ্যে আছে কিউবিক, টেট্রাগোনাল, অর্থোরম্বিক, রম্বোহেড্রাল বা ট্রাইগোনাল, হেক্সাগোনাল, মনোক্লিনিক এবং ট্রাইটেনিক। কিউবিকের ক্ষেত্রে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। সেখান থেকে নাম্বার অফ ব্রেভেস ল্যাটিস হতে পারে 3টে। টেট্রাগোনাল যখন কনসিডার করছি, এ ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, যেখানে আলফা ইকুয়াল টু বিটা প্লাস বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। সেখান থেকে 2 রকমের
তোমার বেভেজ ল্যাটিস হতে পারে। অর্থোরম্বিকের ক্ষেত্রে হচ্ছে এ নট ইকুয়াল টু বি, বি নট ইকুয়াল টু সি, কিন্তু আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি, চারটে বেভেজ ল্যাটিস হতে পারে। রম্বোহেড্রাল বা ট্রাইগোনালের ক্ষেত্রে হচ্ছে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, কিন্তু আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, সেরকম একটা হতে পারে। তোমার হেক্সাগোনালের জন্য এ ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি আর গামা হচ্ছে 120 ডিগ্রি, সেখান থেকে একটা বেভেজ ল্যাটিস হবে। মনোক্লিনিকের ক্ষেত্রে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, কিন্তু আলফা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি নট ইকুয়াল টু বিটা, সেখান থেকে দুটো বেভেজ ল্যাটিস হবে। আর ফাইনালি ট্রাইকেনিক, এটা লিস্ট সিমেট্রিক, কিউবিক মোস্ট সিমেট্রিক, ট্রাইকেনিক লিস্ট সিমেট্রিক, এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আর আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা, সেখান থেকে একটা হয়। তাহলে এইখান থেকে দেখো টোটাল 14টা বেভেজ ল্যাটিস তোমার হয়ে গেল, 14টা বেভেজ ল্যাটিস হয়ে গেল, 7টা ক্রিস্টাল সিস্টেম হয়ে গেল। আচ্ছা, এবারে চলে এসো লজ অফ জিওমেট্রিক ক্রিস্টালোগ্রাফি। আচ্ছা, জিওমেট্রিক ক্রিস্টালোগ্রাফিতে তিনটে ল আছে। আর প্রথম লটা হচ্ছে ল অফ কনস্ট্যান্সি অফ ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, ল অফ রেশনাল ইন্ডিসেস, আর ল অফ কনস্ট্যান্সি অফ সিমেট্রি। আচ্ছা, ল অফ কনস্ট্যান্সি অফ ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল এইটা কি বলে? এটা বলে যে কোন একটা পার্টিকুলার টাইপ অফ ক্রিস্টাল তুমি যেভাবেই তৈরি করো না কেন, তার যে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেলসগুলো থাকবে সেগুলো সবসময় কনস্ট্যান্ট হবে। তাহলে তুমি সোডিয়াম ক্লোরাইড একটা এফসিসি ল্যাটিস তৈরি করে, তার ক্ষেত্রে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেলগুলো সব 90 ডিগ্রি করে। এবার সোডিয়াম ক্লোরাইডটা তুমি যেখান থেকে তৈরি করো না কেন, কনসেন্ট্রেট সলিউশন থেকে তৈরি করতে পারো, ডাইলুট সলিউশন তৈরি করতে পারো, মানে যেখান থেকে সোডিয়াম ক্লোরাইড এই ক্রিস্টালটা তৈরি হোক না কেন, তার ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেলটা কিন্তু সবসময় একই থাকে। আর ল অফ কনস্ট্যান্সি অফ সিমেট্রি, যে কোনো একটা পার্টিকুলার ক্রিস্টালের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ সিমেট্রিক এলিমেন্ট সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। মানে সিমেট্রি এলিমেন্টস মানে এখানে তুমি যে নর্মাল যে সিমেট্রি এলিমেন্টসগুলো আছে, একটা হচ্ছে তোমার অ্যাক্সিস অফ সিমেট্রি, হ্যাঁ, প্লেন অফ সিমেট্রি, তারপরে হচ্ছে ইনভার্সন সেন্টার, এগুলো মূলত। এছাড়া অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি আছে। হ্যাঁ, অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি কিছু রেয়ার সিচুয়েশনে থাকতে পারে, আদারওয়াইজ নর্মালি অ্যাক্সিস অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি, আর হচ্ছে ইনভার্সন সেন্টার, সেইটাকে মিলে। আর কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ সিমেট্রি এলিমেন্টস হচ্ছে 23টা। ল অফ কনস্ট্যান্সি অফ সিমেট্রি সেটা বলে যে কোনো একটা পার্টিকুলার টাইপ অফ ক্রিস্টাল যখন তুমি কনসিডার করবে, টোটাল নাম্বার অফ সিমেট্রি এলিমেন্টস কিন্তু ফিক্স থাকবে। আর এখানে আমাদের একটু বেশি সময় ধরে যেটা বলতে হবে সেটা ল অফ রেশনাল ইন্ডিসেস। সেখান থেকে তোমার একটা প্লেন অফ এ ক্রিস্টাল, মিলার ইন্ডিসেস, এইসব টার্মগুলো আসবে। তাহলে প্রথমে প্লেন অফ এ ক্রিস্টাল বলতে আমি কি বুঝি? প্লেন অফ এ ক্রিস্টাল হচ্ছে সিমেট্রি প্লেন দ্যাট কন্টেন্স বেসিস, মানে একটা সিমেট্রি প্লেন যেখানে তোমার ওই অ্যাটম বা আয়ন্স বা মলিকুলগুলো থাকবে বা বেসিসগুলো থাকবে, তাকে প্লেন অফ এ ক্রিস্টাল বলা হয়। ধর আমি তিনটে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস ওএ, ওবি এবং ওসি কনসিডার করছি। এবার কোন একটা পার্টিকুলার প্লেন ধরো, সেই পার্টিকুলার প্লেন ওএ, ওবি এবং ওসি কে যথাক্রমে এক্স, ওয়াই এবং জেড পয়েন্টে কাট করেছে। তাহলে ইন্টারসেপ্টগুলো কত হলো? ও এক্স একটা, ও ওয়াই একটা, ও জেড একটা। এবার সেই ইন্টারসেপ্টগুলোকে ইউনিট যে ভেক্টর এবিসি তার টার্মসে লিখছি। সেখানে কি হবে? ও এক্স বাই এ, ওয়াই বাই বি, ও জেড বাই সি হলো। এবার এই ও এক্স বাই এ সেটাকে এইচ ডবল প্রাইম বলো, ও এক্স বাই বি, ও ওয়াই বাই বি সেটাকে কে ডবল প্রাইম বলো, আর ও জেড বাই সি এটাকে এল ডাবল প্রাইম বলো। এই যে সেটটা হলো, এটা ইউনিটলেস কতগুলো নাম্বারের সেট আছে, এটাকে বলে ওয়াই সিন্থেসিস। তাহলে এটাকে বলে ওয়াই সিন্থেসিস। এবারে সেই ওয়াই সিন্থেসিসের রেসিপ্রোকাল তুমি নাও, 1 বাই এইচ ডবল প্রাইম, 1 বাই কে ডবল প্রাইম, 1 বাই এল ডবল প্রাইম করে এইচ প্রাইম, কে প্রাইম, এল প্রাইম বললাম। যদি এরা অলরেডি ইন্টিজার বেরোয় সবাই, এইচ প্রাইম, কে প্রাইম, এল প্রাইম সবাই ইন্টিজার বেরোয়, তাহলে এরাই তোমার মিলার ইন্ডিসেস হয়ে গেল। যদি না হয় তখন কি করতে হবে? একটা কমন ফ্যাক্টর দিয়ে তুমি গুণ করে দাও, কমন মাল্টিপ্লায়ার দিয়ে গুণ করে দাও। মাল্টিপ্লাই দি রেসিপ্রোকাল বাই এ স্মলেস্ট ইন্টিজার টু মেক এইচ প্রাইম, কে প্রাইম, এল প্রাইম আর অল ইন্টিজার। মানে বেসিক্যালি তোমাকে যেটা করছে, তাদের ওই যেটাকে বলা হয় এলসিএম, যেটা এলসিএম দিয়ে তুমি গুণ করে দিলে এইচ স্কেল তোমার ইন্টিজার বেরিয়ে গেল, সেই এইচ স্কেলকে বলা হচ্ছে মিলার ইন্ডিসেস। তাহলে দেখো, তাহলে মিলার ইন্ডিসেস কোন একটা প্লেনে তুমি কি করে বের করছো? তাহলে প্রথমে যেটা করতে হচ্ছে যে তিনটে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস তুমি কনসিডার করছো। কোন একটা প্লেন এই অ্যাক্সিসগুলোকে তিনটে লেন্থে কাট করে, সেই লেন্থগুলোকে যথাক্রমে এবিসি দিয়ে ভাগ করে তুমি জাস্ট করে ফেললে, মানে ইউনিট লেন্থের টার্মস বের করে ফেলতে পারলে, পরে যেটা পেলে সেটা ওয়াই সিন্থেসিস। তুমি রেসিপ্রোকাল নাও, রেসিপ্রোকাল নেওয়ার পরে যদি দেখো যে তোমার ইন্টিগ্রাল অলরেডি বেরিয়ে গেছে, ভালো। যদি ইন্টিগ্রাল না বেরোয় তাহলে একটা কমন মাল্টিপ্লায়ার দিয়ে গুণ করে সবাইকে ইন্টিগ্রাল বানিয়ে দাও, ঠিক আছে? সেটা বানিয়ে নিলে যেটা পাচ্ছ সেটা হচ্ছে মিলার ইন্ডিসেস। আর এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তুমি যেটা দেখবে, যে একটা সেটা মিলার ইন্ডিসেস যে তুমি যদি একটা প্লেন বোঝাও না,
সেখান দিয়ে তুমি একটা আইডেন্টিক্যাল প্যারালাল প্লেনসকে বোঝাও। মানে একটা মিলার ইন্ডিসেস যদি এইচ স্কেল বলি, এইটা দিয়ে শুধুমাত্র একটা ইউনিট প্লেনকে আমি বোঝাচ্ছি না, আমি একটা সেট অফ প্লেনস বোঝাচ্ছি যে প্লেনগুলো একে অপরের সঙ্গে প্যারালাল। ঠিক আছে? আর যদি কখনো দেখতে পাও যে ইন্টারসেপ্টগুলো নেগেটিভ বেরোচ্ছে, ইন্টারসেপ্টগুলো নেগেটিভ বেরোলে কিন্তু তোমাকে ওই মাথায় বার দিয়ে দিতে হবে। ধরো এমন হলো যে ডান দিকে কাট করলে সেটা পজিটিভ আর বাঁ দিকে কাট করলে নেগেটিভ, তাহলে বাঁ দিকে যে কাট করছে ইন্টারসেপ্ট থেকে নেগেটিভ বেরোচ্ছে, এই নেগেটিভ যদি হয়ে যায় তাহলে তুমি তার মাথায় বার দিয়ে দেবে, এইচ প্রাইম এইচ বার, কে বার, এল বার। আর কোনো একটা প্লেন বোঝানোর জন্য এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তোমাকে এইচ স্কেল লিখতে হবে, কোনো কমা বা হাইফেন বা ইত্যাদি বাদ দিতে হবে, এটাকে মাথায়। আচ্ছা, এবারে তুমি যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স অপ টু সাকসেসিভ ক্রিস্টাল প্লেনস দেখো যাদের মিলার ইন্ডিসেস এইচ স্কেল, কারণ আমি একটা এইচ স্কেল দিয়ে আমি আইডেন্টিক্যাল প্যারালাল প্লেনকে বোঝাচ্ছি, তো তাহলে এবারে দুটো আইডেন্টিক্যাল প্যারালাল প্লেনস আর কি, তাদের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স তার ফর্মুলাটা হচ্ছে 1/√h/h² + k² + b² + l² / c²। এখানে এইচ স্কেল হচ্ছে মিলার ইন্ডিসেস অফ দ্য প্লেন আর এবিসি হচ্ছে ইউনিট ভেক্টর। স্পেশাল কেসে যদি কিউব হয় a = b = c, তখন পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন টু প্লেন সেটা হয়ে গেল a/√h² + k² + l²। আচ্ছা, এবারে দুটো প্লেন যদি প্যারালাল না হয়ে তারা একে অপরকে ইন্টারসেক্ট করে এবং দুটো প্লেনের মিলার ইন্ডিসেস যদি এইচ স্কেল এবং এইচ প্রাইম, কে প্রাইম, এল প্রাইম হয়, তাহলে এই দুটো প্লেনের মধ্যে যে অ্যাঙ্গেলটা থিটা সেটা কস ইনভার্স এইচ প্রাইম প্লাস কে প্রাইম প্লাস এল প্রাইম ডিভাইড বাই √h² + k² + l² ইন্টু √h প্রাইম স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস কে প্রাইম স্কোয়ার প্লাস এল প্রাইম স্কোয়ার। তাহলে আইডেন্টিক্যাল প্যারালাল প্লেন, তাদের মধ্যে সেপারেশনের ফর্মুলা পেয়ে গেলে। আর দুটো প্লেন যদি তারা ইন্টারসেক্ট না করে তাদের মধ্যে অ্যাঙ্গেল যেটা হতে পারে তার ফর্মুলাটা তুমি পেয়ে গেলে। আর এবার কিউবিক ক্রিস্টালটা স্পেশালি তুমি এসো। আর কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তোমার এই একটা সলিড মানে একটা কংক্রিট ক্রিস্টাল পেতে গেলে এই এজ বরাবর অ্যাটমগুলো একে অপরকে কানেক্ট করে থাকবে একটা এজ বরাবর। আর সিম্পল কিউবের ক্ষেত্রে একটা কিউবের শুধুমাত্র 8টা ভার্টেক্সেই তোমার অ্যাটম আছে। তাহলে এবারে এফেক্টিভ নাম্বার অফ অ্যাটম যদি তুমি ক্যালকুলেট করো, সেখানে হচ্ছে এক একটা ভার্টেক্স যেহেতু 8টা করে কিউব দিয়ে শেয়ার থাকে, তাহলে এক একজনের ভাগে কত 1/8 করে, তাহলে 8 × 1/8 সেটা 1 হয়ে গেল। আচ্ছা, এবারে দুটো অ্যাটমের মধ্যে মানে মানে তার টাইট ক্রিস্টাল তৈরি করতে গেলে অ্যালং দ্য এজ বরাবর অ্যাটমগুলো কানেক্টেড থাকছে। এবার অ্যাটমের রেডিয়াস যদি আর হয়, ধরে নাও একটা স্ফেরিক্যাল অ্যাটম, 2r = a এর সঙ্গে সমান, সেখানে r = a/2 হলো একটা রেডিয়াস অফ দ্য স্ফেরিক্যাল অ্যাটম, আর এটা 2r হচ্ছে ইন্টার অ্যাটমিক স্পেসিংটা। এবার প্যাকিং ফ্র্যাকশন বলে একটা টার্ম আমি ডিফাইন করবো। প্যাকিং ফ্র্যাকশন মানে হচ্ছে তোমার ইউনিট সেলের কতখানি পোর্শন অ্যাকচুয়ালি তোমার অকুপায়েড আছে। ঠিক আছে, ইউনিট সেলের অ্যাকচুয়ালি কতটা তোমার অকুপায়েড আছে তারপরে প্যাকিং ফ্র্যাকশন। তো সেই প্যাকিং ফ্র্যাকশনটা ক্যালকুলেট করছি এন এফেক্টিভ 4/3πr³ ডিভাইডেড বাই a³ সেটা 0.52 হয়। আর ডেনসিটি ক্যালকুলেট করবে কি করে, এন এফেক্টিভ মানে পার ইউনিট সেল কতগুলো অ্যাটম আছে তাকে এক একটা অ্যাটমের মাস সেটা দিয়ে গুণ করতে হবে। এক একটা অ্যাটমের মাস কত, তাদের অ্যাটমিক মাসকে তোমাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করতে হচ্ছে, এইটা ডিভাইডেড বাই a³ তোমার ডেনসিটি দিচ্ছে। ঠিক আছে। আর বডি সেন্টার কিউবের ক্ষেত্রে 8টা ভার্টেক্স তো 8 জন আছে, তার সঙ্গে বডি সেন্টার একজন আছে। এবারে 8টা ভার্টেক্সের 8 জন, সেখান থেকে ভাগে পেল 1/8 × 8 1, আর বডি সেন্টার তার নিজস্ব, সেখানে এন এফেক্টিভ হচ্ছে 2। আচ্ছা, বডি সেন্টার কিউবের ক্ষেত্রে একটা টাইট ক্রিস্টাল পেতে গেলে অ্যালং দ্য বডি ডায়াগোনাল অ্যাটমগুলো কানেক্টেড থাকতে হবে। অ্যালং দ্য বডি ডায়াগোনাল যদি কানেক্টেড থাকে তাহলে বডি ডায়াগোনালটা কত হয়, 4r হয়। 4r হচ্ছে বডি ডায়াগোনালটা কত হচ্ছে √3 হয়। তাহলে √3 এটা কার সঙ্গে সমান, দেখো যদি 3টে স্ফেরিক্যাল অ্যাটম যদি বডি ডায়াগ্রাম বরাবর কানেক্টেড থাকে, অ্যাটমের রেডিয়াস যদি r হয় তাহলে এখানে r, এখানে r + r 2r, এখানে r, তাহলে 4r = √3a। সেখান থেকে 2r বের করলে যেটা ইন্টার অ্যাটমিক স্পেসিং দিয়ে দিল, সেটা √3/2 × a। আর এখানে rটা বের করে দেখো √3/4 × a। এবারে যখন প্যাকিং ফ্র্যাকশন ক্যালকুলেট করছো 2 × 4/3πr³ সেটা 0.68 হয়ে যাবে। ঠিক আছে। আর ডেনসিটি ঠিক একই রকমের এন এফেক্টিভ, নিচে হচ্ছে a³ × m/n। ফেস সেন্টার কিউব যখন হচ্ছে, সেখানে দেখো সেখানে হচ্ছে 8টা ভার্টেক্সে যেমন 8 জন আছে, আর 6টা ফেসের সেন্টারে 6 জন আছে। 6টা ফেসের সেন্টারে যদি তোমার 6 জন থাকে, এর প্রত্যেকটা ফেস হচ্ছে 2 জন দিয়ে শেয়ার থাকে। তার 2 জন দিয়ে যদি শেয়ার থাকে তাহলে একজনের ভাগে পড়লো হাফ, 6টার জন্য হচ্ছে তোমার 3 × ½ আর 8টা ভার্টেক্সের জন্য হচ্ছে তোমার ওই
8টা ভার্টেক্সের জন্য হচ্ছে 1/8 ইন্টু 8, তাহলে 8টা ভার্টেক্সের জন্য 1/8 ইন্টু 8, সেখান থেকে তোমার 1 পেলে। আর 6টা ফেসের জন্য হচ্ছে 1/2 ইন্টু 6, সেখান থেকে 3টে পেলে, এখানে এন এফেক্টিভ হয়ে গেল তোমার 4 এখানে। আচ্ছা, এবারে এখানে অ্যাটমস আর কানেক্টেড অ্যালং দ্য ফেস ডায়াগোনাল। এখানে যেটা বললাম যে এখানে হচ্ছে যে অ্যাটমস আর কানেক্টেড অ্যালং বডি ডায়াগোনাল। এইখানে হচ্ছে অ্যাটমস আর কানেক্টেড অ্যালং অ্যান এজ। আর এক্ষেত্রে হচ্ছে তোমার অ্যাটমস আর কানেক্টেড অ্যালং ফেস ডায়াগোনাল। তো এখানে এন এফেক্টিভ যখন তুমি ক্যালকুলেট করছো, সেটা হচ্ছে তোমার 1/8 ইন্টু 8, 8টা ভার্টেক্সের জন্য, প্লাস হচ্ছে 1/2 ইন্টু 6, এইখান থেকে তোমার 4টা আসছে। তাহলে ইন্টারঅ্যাটমিক স্পেসিং হয়ে গেল। এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য স্ফেরিক্যাল অ্যাটম ধরো। তাহলে প্যাকিং ফ্র্যাকশন যখন তুমি ক্যালকুলেট করছো, প্যাকিং ফ্র্যাকশন এফটা হচ্ছে এন এফেক্টিভ, এটা 4/3πr³ a³। এবার এন এফেক্টিভের জায়গায় তুমি 4 বসিয়ে দেবে, 4/3πr³, আর এর জায়গায় √2/2 ইন্টু এ বসিয়ে দেবে, বললে 0.74 বেরোবে। আর ডেনসিটি ওই একই ফর্মুলা থেকে তুমি বের করে ফেলতে পারো। আচ্ছা, এবারে দেখো, যদি প্যাকিং ফ্র্যাকশনটা লেস দেন 0.74 হয়, তারপরে লুজ প্যাকড ক্রিস্টাল সিস্টেম বলা হয়। আর প্যাকিং ফ্র্যাকশন যদি 0.74 এর সমান বা তার থেকে বেশি হয়, তাকে ক্লোজ প্যাকড ল্যাটিস সিস্টেম বলা হয়। এর যদি এক্সাম্পল দেখো, তোমার সিম্পল কিউব বিসিসি, আর এর ক্ষেত্রে এক্সাম্পল কত হলো তোমার এফসিসি। তাহলে সিম্পল কিউব, বিসিসি এবং এফসিসি, এই তিনজনের জন্য আমার এগুলোকে আমি লিখে ফেললাম আর কি। তোমার যে কতগুলো জিনিস আর কি, যে মানে যে জিনিসগুলো ইউজুয়ালি ক্যালকুলেট করতে হয় আর কি, সেই জিনিসগুলো কেমন করে ইউজুয়ালি ক্যালকুলেট করতে হয় আমি করে তোমাকে দেখিয়ে দিলাম। আচ্ছা, এবারে লাস্ট যে জিনিসটা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে এক্স রে ডিফ্র্যাকশন। বাকি পার্টটা পরের দিন আমাদের আলোচনা হবে। দেখো, তুমি যখন একটা ক্রিস্টালের স্ট্রাকচার ডিটারমাইন করতে চাইছো, বা এই যে এখানে যা কিছু ডেনসিটি ক্যালকুলেট করতে চাইছো, তার জন্য এজ লেন্থ এ তোমার লাগছে, এবার এগুলো তুমি বের করবে কি করে? আচ্ছা, বের করার জন্য যে রাস্তাটা, সেটা হচ্ছে এক্স রে ডিফ্র্যাকশন, যেটা মোটামুটি 1912 সালে বিজ্ঞানী ব্র্যাগ এবং লাও ডিসকভার করেছিলেন। সেখান থেকে প্রথম যে ইম্পর্টেন্ট লটা, সেটা হচ্ছে ব্র্যাগস ল। ধরো তুমি দুটো প্লেন কনসিডার করলে, একটা সিঙ্গেল ক্রিস্টাল কনসিডার করছো, দুটো প্লেন তুমি কনসিডার করছো, দুটো প্লেনের মধ্যে সেপারেশন হচ্ছে ডি। একটা মনোক্রোমাটিক এক্স রে, তার একটা স্পেসিফিক ওয়েভ লেন্থ আছে, ধরে নাও ল্যামডা। সে এলে এই প্লেনে রিফ্লেক্টেড হয়ে এদিকে গেল, এই প্লেনে রিফ্লেক্ট হয়েছে এদিকে গেল। দেখো, যদিও ফেনোমেননটা অ্যাকচুয়ালি তোমার ডিফ্র্যাকশন, কিন্তু এক্স রে এটাকে রিফ্লেকশনের মতো করে দেখেছিলেন। তিনি যেটা বললেন যে অ্যাজিব যেন এই ক্রিস্টাল প্লেনগুলো একটা মিরারের মতো, এক্স রে রেসপেক্টে মিরারের মতো। তারা এই প্লেনে এই পয়েন্টে রিফ্লেক্টেড হয়ে এদিকে গেল, এই পয়েন্টে রিফ্লেক্টেড হয়ে এদিকে গেল। এবার এদের পাথ ডিফারেন্সটা কতটা হচ্ছে না, পাথ ডিফারেন্সটা হচ্ছে, দেখো, যদি তুমি এইখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো, আর এইখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো, তাহলে দেখো এই লেন্থটা সমান, তাহলে এই যে এক্সট্রা লেন্থ এইটা আর এক্সট্রা লেন্থ এইটা, এই দুটো যোগফল। এবার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, দেখো, তাহলে এইটা প্লাস এটা 90 ডিগ্রি, আর এইটা প্লাস এটা 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলগুলো তোমার থিটা, এই অ্যাঙ্গেলগুলো তোমার থিটা। তাহলে এই লেন্থটা যদি ডি হয়, তাহলে এটা কত হবে, ডি সাইন থিটা, এটাও ডি সাইন থিটা, তাহলে পাথ ডিফারেন্স হয়ে গেলে 2d সাইন থিটা। এবারে কি হচ্ছে না, 2d সাইন থিটা হচ্ছে তোমার এন ল্যামডার সঙ্গে সমান হবে, মানে পাথ ডিফারেন্সটা ল্যামডার একটা ইন্টিগ্রাল মাল্টিপল হবে। সেটা হচ্ছে ফর মানে তোমার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর মানে ফর ডেরিভেশনটা তো আমাদের জ্যামের জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু খুব ইজিলি আমি ডেরিভেশনটা বলেও দিলাম আর কি। ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, এই যে পাথ ডিফারেন্স 2d সাইন থিটা, সেটাকে এন ল্যামডার সঙ্গে সমান হচ্ছে।
পাথ ডিফারেন্স আমি বললাম এইটা প্লাস এটা, এটা হচ্ছে 2d sin থিটা, এটা n ল্যামডার সঙ্গে সমান হচ্ছে। এটাকে ব্র্যাগস ল বলা হয়, যেখানে d ইন্টারপ্ল্যানার স্পেসিং, থিটাকে বলা হয় গ্যান্সিং অ্যাঙ্গেল, মানে ইনসিডেন্ট এক্সট্রাক্টর প্লেনের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে তাকে বলা হয় গ্যান্সিং অ্যাঙ্গেল। ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ অফ দ্য ইনসিডেন্ট এক্সট্রা, আর n হচ্ছে অর্ডার অফ ডিফ্রাকশন অর রিফ্লেকশন। ঠিক আছে, আর এবারে দেখো এখানে তোমার, এবারে দেখো তোমার যেটা হচ্ছে যে এই এনটা তুমি যদি এরকম ভাবে লেখো যে ল্যামডাটা হচ্ছে 2d sin থিটা বাই n, এবার ল্যামডার ম্যাক্সিমাম ভ্যালুটা কি হবে না, যখন n এর মিনিমাম ভ্যালু হবে sin থিটার ম্যাক্সিমাম ভ্যালু হবে, sin থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1, n এর মিনিমাম ভ্যালু 1, তার মানে ল্যামডা হচ্ছে 2d হলো। তার মানে ফর x এর ডিফ্রাকশন ল্যামডাটা সার্টেনলি ল্যামডা ম্যাক্স এর সমান বা তার থেকে কম হবে, অর্থাৎ ল্যামডার লেস ইকুয়াল টু 2d হবে। তা তুমি যদি ইন্টারপ্ল্যানার স্পেসিং জানো, সেইখান থেকে কোন ওয়েভলেন্থের লাইট দিলে তুমি অ্যাকচুয়ালি ডিফ্রাকশন প্যাটার্নটা পাবে, তার কন্ডিশন হচ্ছে এইটা, ল্যামডা মাস্ট বি লেস ইকুয়াল টু 2d। আচ্ছা, এবারে তোমার ইন্টেন্সিটি অফ স্পট, এই যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করার পরে স্পটগুলোর ইন্টেন্সিটি হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনের উপরে নির্ভর করে, মানে যে অ্যাটমের যত বেশি ইলেকট্রন তার ক্ষেত্রে স্পটের ইন্টেন্সিটিটা তত বেশি হবে। ঠিক আছে, মানে তুমি ধরো এতে যার ক্ষেত্রে কম ইলেকট্রন আছে তার ক্ষেত্রে স্পটের ইন্টেন্সিটি কম, যার ক্ষেত্রে ইলেকট্রন বেশি তার ক্ষেত্রে স্পটের ইন্টেন্সিটি বেশি। সেখান থেকে তুমি কতগুলি জিনিস দেখতে পাবে, যে পজিশন অফ হাইড্রোজেন ভেরি ডিফিকাল্ট টু ডিটেক্ট, মানে এইচ প্লাস হলে ইলেকট্রন নেয় তার পজিশন তুমি বুঝতে পারবেই না, আর এমনি যদি শুধু হাইড্রোজেনে থাকে তার পজিশন বোঝা হচ্ছে খুব সমস্যা। আইসোটোপস যাদের ইলেকট্রনের সংখ্যা সমান বলে তাদেরকে তুমি ডিস্টিংগুইশ করতে পারবে না। বিভিন্ন রকম আইসো ইলেকট্রনিক স্পিসিস, যেমন ধরো KCl এর ক্ষেত্রে K প্লাস এবং Cl মাইনাস, তাদেরকে তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে না। সেই জন্য পরবর্তীকালে দেখবে KCl যদি তার FCC স্ট্রাকচার এখানে সিম্পল কিউবের মতো তোমার দেখতে লাগে। তাহলে এক একটা অ্যাটম সে বেসিক্যালি কতখানি ইন্টেন্সিটি স্পট তৈরি করবে সেটা তার অ্যাটমিক ক্রিস্টাল, অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টর উপর নির্ভর করে। সেটা কি না, অ্যাম্প্লিটিউড অফ রেডিয়েশন স্ক্যাটার ফ্রম অ্যান অ্যাটম বাই অ্যাম্প্লিটিউড অফ রেডিয়েশন স্ক্যাটার ফ্রম অ্যান ইলেকট্রন। তাহলে সার্টেনলি হচ্ছে অ্যাটমের যত বেশি ইলেকট্রন থাকবে এই রেশিওটা তত বেশি হবে, তত বেশি তোমার অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টরটা হবে। আচ্ছা, এবারে অল্টারনেটিভ ব্র্যাগস ল একটা তৈরি করতে পারা যায়, সেটা যে 2d sin থিটা ইকুয়াল টু n ল্যামডা, তো তুমি জাস্ট n দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 × d/n sin থিটা ইকুয়াল টু ল্যামডা হয়ে গেল। যেটা থেকে 2d h/L sin থিটা ইকুয়াল টু তোমার ল্যামডা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অল্টারনেটিভ ফর্ম অফ ব্র্যাগস ল। তাহলে অল্টারনেটিভ ফর্মস অফ ব্র্যাগস ল হচ্ছে এইটা, 2d h/L sin থিটা ইকুয়াল টু তোমার ল্যামডা। আচ্ছা, এবার কিউবিক ক্রিস্টাল সিস্টেমের ক্ষেত্রে দেখো, এবারে ইন্টারপ্ল্যানার স্পেসিংটা হচ্ছে a/√h² + k² L²। তাহলে 2d sin থিটা যদি ল্যামডা হয়ে যায়, 2d h/L sin থিটা যদি ল্যামডা হয়ে যায়, 2 × a/√h² + k² sin থিটা কত ল্যামডা হলো। এখান থেকে sin স্কয়ার থিটাটা কত হয়ে যাচ্ছে, λ²/4a² × h² + k² L²। sin স্কয়ার থিটা হয়ে গেল k × h² + k² S², যেখানে k ক্যাপিটাল কেটা হচ্ছে λ²/4a²। আচ্ছা, এবারে এই ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট, এইটা তোমাকে অ্যাকচুয়ালি হেল্প করবে মানে টাইপ অফ ক্রিস্টাল বের করতে গিয়ে। দেখা যায় যে কোনো একটা পার্টিকুলার টাইপ অফ ক্রিস্টালের জন্য এক্স রে ডিফ্র্যাকশনে কিছু কিছু স্পট তুমি দেখতে পাবে না, এবং সেইখান থেকে তোমাকে বুঝে নিতে হবে, মানে সিস্টেমেটিক অ্যাবসেন্স অফ সার্টেন পয়েন্টস আর কি ইন এক্স রে ডিফ্র্যাকশন প্যাটার্ন, সেখান থেকে তোমাকে বুঝে নিতে হবে কি টাইপের ক্রিস্টাল। দেখো, যদি তুমি সিম্পল কিউব হয় তাহলে এই যে মিলার ইন্ডিসেস যে HKL আছে তারা সবাই অ্যালাউড, মানে HKL এর যে কোনো ভ্যালু অ্যালাউড। যদি BCC হয় তাহলে H + K + L এই যোগফলটা অবশ্যই ইভেন হবে। যদি FCC হয় তাহলে HKL তারা আইদার সবাই অড হবে নাহলে সবাই ইভেন হবে, জিরোটাকে তোমাকে ইভেনের মধ্যে ধরতে হবে। আর ডায়মন্ড ক্রিস্টালের জন্য হচ্ছে HKL আর আইদার অল অড অর অল ইভেন, যখন ইভেন হবে সেটা কিন্তু H + K + L টা তোমার 4 দিয়ে ডিভিজেবল হতে হবে। তাহলে সিম্পল কিউবের ক্ষেত্রে HKL সবাই অ্যালাউড, বিসিসির ক্ষেত্রে H + K + L এই যোগফলটা অবশ্যই ইভেন হতে হবে, এফসিসির ক্ষেত্রে HKL আইদার অল অড অর অল ইভেন হতে হবে, আর ডিসির ক্ষেত্রে HKL আইদার অল অড অথবা অল ইভেন যদি হয় সেটা মাস্ট বি, মানে যেখানে তোমার ডিভিজেবল হতে হবে ওটা 4 দিয়ে, মানে H + K + L এই যোগফলটা তোমার 4 দিয়ে ডিভিজেবল হতে হবে। সেই মতো করে দেখো, তুমি যদি সিম্পল কিউব নাও তাহলে দেখবে এক্ষেত্রে তুমি যদি স্মলেস্ট ভ্যালুটা মানে sin² থিটার স্মলেস্ট ভ্যালুটা তুমি কে নাও, তাহলে
রেশিওটা দেখবে 1:2:3:4:5:6:7টা তোমার অ্যাবসেন্ট থাকবে। মানে তুমি এই স্কেল অল ভ্যালু তুমি নাও, নিয়ে তিনটে ইন্টিগ্রালের স্কোয়ারের যোগফল তোমার 7 হচ্ছে না, তাহলে 7টা তোমার অ্যাবসেন্ট থাকবে। বিসিসি যদি হয় তাহলে কিন্তু 1:2:3:4:5:6:7 এই 7টা তোমার থাকবে। এবারে এফসিসির ক্ষেত্রে সাইন স্কোয়ার থিটার রেশিওটা হবে 3:4:8:11:12, আর ডিসির ক্ষেত্রে হবে 3:4:11:11। তাহলে এই যে সাইন স্কোয়ার থিটার রেশিওগুলো থেকে তুমি বুঝে নিতে পারবে যে কোনটা কি টাইপের ক্রিস্টাল। সিম্পল কিউব হলে তোমার এই যে মানে সিম্পল কিউব আর বিসিসি একই রকমের দেখতে, কিন্তু সিম্পল কিউবের 7 নম্বরটা অ্যাবসেন্ট, বিসিসির ক্ষেত্রে কিন্তু 7 নম্বরটা প্রেজেন্ট আছে। আচ্ছা, যখন তুমি বুঝে গেলে যেটা সিম্পল কিউব না বিসিসি না এফসিসি না ডিসি, সিম্পল কিউবের ক্ষেত্রে সাইন স্কোয়ার থিটা মিনিমাম ভ্যালুটা কে এর সঙ্গে সমান, যে কেটা হচ্ছে তোমার ল্যামডা স্কোয়ার বাই 4a²। ল্যামডা জানলে এখানে তুমি এ বের করে ফেলতে পারবে। আর বিসিসির ক্ষেত্রে সাইন স্কোয়ার থিটা মিনিমাম ভ্যালুটা হচ্ছে 2k, এফসিসির ক্ষেত্রে সাইন স্কোয়ার থিটার মিনিমাম ভ্যালুটা 3k, আর ডিসির ক্ষেত্রেও সেটা তোমার হচ্ছে 3k। তা যখন তুমি এই সাইন স্কোয়ার থিটার রেশিওগুলোকে ক্যালকুলেট করে বুঝে গেলে যে কোন টাইপের ক্রিস্টাল, তারপরে তুমি যেটা করবে যে যখন কোন টাইপের ক্রিস্টাল বলে সেই মতো করে সাইন স্কোয়ার থিটার মিনিমাম ভ্যালু রেখে, এটা কে না 2k না 3k তুমি পেয়ে যাচ্ছ, সেখান থেকে তুমি কে পেয়ে যাবে, আর কে যদি ল্যামডা স্কোয়ার বাই 4a², সেখান থেকে তুমি এটাকে পেয়ে যেতে পারো। এটা মূল ব্যাপার, কিভাবে তুমি এক্সরে ডিফ্রাকশন স্টাডি করে তিনটে ডিফারেন্ট ক্রিস্টালকে আলাদা করতে পারবে। আর এবারে এক্সরে ডিফ্রাকশনের যে মেথডগুলো আছে, মেথডের মধ্যে প্রথমে লাউ মেথড, তারপরে ব্র্যাগস মেথড, তারপর ডি/সারার মেথড। লাউ মেথডের ক্ষেত্রে হচ্ছে তোমার ল্যামডাটাকে ভ্যারি করা হচ্ছে, ডি আর থিটা হচ্ছে ফিক্স, মানে ইন্টারপ্ল্যানার স্পেসিংটা ফিক্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট বা যেটাকে বলা হয় গ্ল্যান্সিং অ্যাঙ্গেল সেটা ফিক্স, শুধু ওয়েভলেন্থ অফ দ্য এক্সরে তোমার ভ্যারি করা হচ্ছে। ব্র্যাগস ল অফ রোটেটিং ক্রিস্টালের ক্ষেত্রে হচ্ছে ইন্টারপ্ল্যানার স্পেসিং এবং ইনসিডেন্ট এক্সরে ওয়েভলেন্থ তারা ফিক্স, বা থিটা ভ্যারি করছে। আর ডি/সারার পাউডার ডিফ্রাকশন টেকনিকের ক্ষেত্রে হচ্ছে ল্যামডা এবং ডি হচ্ছে ফিক্স, আর তোমার ডিটা ইন্টারপ্ল্যানার স্পেসিংটা হচ্ছে তোমার ভ্যারি করছে। এবং সেই মতো করে তিনটে ডিফারেন্ট মেথড আছে, তার মধ্যে এখন যেটা ডি/সারার পাউডার ডিফ্রাকশন মেথডটা, এটাই কিন্তু তোমার হচ্ছে মোস্ট পপুলার মেথড। আচ্ছা, এবারে কতগুলো জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তোমার 2 ডাইমেনশনে 5 ফোল্ড বা 7 ফোল্ড রোটেশনাল অ্যাক্সিস আর অ্যাবসেন্ট। হ্যাঁ, সেই জন্যে তুমি ওই দেখবে যে কোনো টাইপের ইউনিট সেল তুমি নিতে পারবে না কোনো একটা ক্রিস্টাল তৈরির জন্য। যেমন তুমি ধরো একটা কনসিডার করছো যখন, তখন তুমি 2 ডাইমেনশন কনসিডার করছো একটা প্লেনে, সেখানে 5 ফোল্ড সিমেট্রি বা 7 ফোল্ড সিমেট্রি হতে পারে। অর্থাৎ একটা শুধু পেন্টাগন দিয়ে তুমি একটা 2 ডাইমেনশনাল স্পেস কভার করতে পারবে না, বা শুধু হেপ্টাগন দিয়ে তুমি একটা 2 ডাইমেনশনাল স্পেস পুরো কভার করতে পারবে না, একটা গ্যাপ থেকে যাবে। সেজন্য একটা ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে তো তোমার একটা রেগুলার জিওমেট্রিক স্ট্রাকচার ক্লাউড মেনটেন থাকবে, কোনো ফাঁক ফোকর থাকলে চলবে না। সেই জন্য একটা পেন্টাগন বা হেপ্টাগন তারা কিন্তু একটা ইউনিট সেলের বেশি হতে পারবে না। হ্যাঁ, সেখানে 5 ফোল্ড বা 7 ফোল্ড অ্যাক্সিস সেটা হচ্ছে অ্যালাউড না, সেটা আমি বলে। আর এবার দুটো স্ট্রাকচার একটুখানি বলিনি, সোডিয়াম করে যে স্ট্রাকচার সেটা হচ্ছে এফসিসি। এক্ষেত্রে হচ্ছে যেভাবে ছবিটা এঁকেছি দেখো, সেখানে হচ্ছে তুমি যদি এটাকে করো, তোমার লালগুলো হচ্ছে তোমার Na+, আর কালোগুলো সবুজগুলো হচ্ছে Cl-, দেবে একটা Na+, 6টা Cl- দিয়ে সারাউন্ডেড থাকবে, আর একটা Cl-, 6টা Na+ দিয়ে সারাউন্ডেড থাকবে। তার মানে এখানে যেটা হবে যে ইচ Na+ is surrounded by Cl-, surrounded by 6 Cl-, 6 Cl-, আবার each Cl- is surrounded by 6 Na+। সেইখানে যে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে বলে 6:6। এবারে আমি লালটাকে পরে কালো করে দিয়েছি, কেসিএল এর স্ট্রাকচার পরে বোঝাবো বলে। আচ্ছা, এবারে Na+ গুলো কোন কোন পজিশনে আছে তুমি দেখতে পাচ্ছ, Cl- গুলো কোন কোন পজিশনে থাকে তুমি দেখতে পাচ্ছ। এবারে এটা ইম্পর্টেন্ট যে একটা এজ বরাবর দেখো, এখানে দুটো Cl- থাকতে একটা Na+ আছে, তার মানে 2 ইন্টু রেডিয়াস অফ Na+ ইন্টু রেডিয়াস অফ Cl- এটা এর সঙ্গে সমান। সেখান থেকে তুমি এটাকে বের করে ফেলতে পারবে, ডেন্সিটি বের করো, যেটা এফসিসি,
পার ইউনিট সেলে NaCl ইউনিট হচ্ছে 4টে, 4 ইন্টু n অ্যাভোগাড্রো ডিভাইডেড ইন্টু মানে 4 ইন্টু তোমার m ডিভাইডেড বাই n অ্যাভোগাড্রো ইন্টু AQ। এমটা হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইডের মোলার মাস, এটা 58.5 হচ্ছে। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল স্ট্রাকচারটা হচ্ছে এরকম দেখতে, একটা FCC এটা। এবারে KCl FCC, কিন্তু K প্লাস এবং Cl মাইনাস তার আইসো ইলেকট্রনিক হয়ে যাওয়ার জন্য এক্সের ডিফ্রাকশনে তাদেরকে তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে না। তখন কি হচ্ছে, লাল আর সবুজ তোমার আইডেন্টিক্যাল হয়ে গেল। যখন লাল আর সবুজ তোমার আইডেন্টিক্যাল হয়ে গেল, দেখো তুমি খেয়াল করে এই যে একটা যে বড় FCC সেটাকে তুমি 8টা সিম্পল কিউ হিসেবে ভাবতে পারো। যে কালো যে পোর্শনটা কেটে গেছে দেখো, তাহলে যখন আমার লাল আর সবুজ সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ K প্লাস এবং Cl মাইনাস আমাদের ডিফারেন্সিয়েট করতে পারছো না, তখন হচ্ছে এই হচ্ছে ইউনিট সেলটা তৈরি হয়ে গেল। আগেরটার ক্ষেত্রে কিন্তু এইটা একটা ইউনিট সেল বলতে পারতে না, কিন্তু যখন তুমি এটাকে সরাচ্ছ, যখন ধরো কোনো একটা পোর্শন তুমি সোজা সরাচ্ছ, সবুজটা লালে চলে গেছে, লালটা সবুজে চলে যাচ্ছে, অর্থাৎ Na প্লাস Cl মাইনাসে Cl মাইনাস Na প্লাসের জায়গায় চলে গেছে। সেই জন্য কারণ ওই ছোট ইউনিট সেলটাকে নিলে তোমার চলবে না। কিন্তু সিম্পল কিউবের ক্ষেত্রে দেখো, এই ছোট্ট ইউনিট সেলটাকে ধরলেই কিন্তু তুমি তার ট্রান্সফার রিপিটেশন করে করে তুমি ওভারঅল ক্রিস্টাল স্ট্রাকচারটাকে তৈরি করে ফেলতে পারবে। অর্থাৎ একটা FCC উইল অ্যাপিয়ার টু বি 8 সিম্পল কিউব। সেখানে KCl যদিও বাস্তবে সেটা তোমার FCC সোডিয়াম ক্লোরাইডের মতো, কিন্তু এক্সের ডিফ্রাকশন একটা সিম্পল কিউবের মতো বিহেভ করবে। তো সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড এই স্ট্রাকচার দুটো একটু তুমি আলাদা করে মনে রেখে দেবে। আচ্ছা, আর একটা টার্ম জাস্ট একটুখানি এখানে উল্লেখ করে দিচ্ছি, এটা তোমার অ্যাডভান্স ক্ষেত্রে অনেক ক্ষেত্রে লাগে। এটা রেসিপ্রোকাল ল্যাটিস বলে একটা কনসেপ্ট আছে। শুধু এইটুকু মনে রাখবে যে একটা সিম্পল কিউবের রেসিপ্রোকাল ল্যাটিস হচ্ছে সিম্পল কিউব, BCC রেসিপ্রোকাল ল্যাটিস হচ্ছে FCC, আর FCC রেসিপ্রোকাল ল্যাটিস হচ্ছে BCC। এই ইনফরমেশনটা মনে রাখো। আর হিট ক্যাপাসিটি সংক্রান্ত যে কথাগুলো, সেটা হচ্ছে যে সলিডের যে হিট ক্যাপাসিটি, সলিডের হিট ক্যাপাসিটির কনটেক্সটে হচ্ছে তোমার ল্যাটিস হিট ক্যাপাসিটি ভার্সেস টেম্পারেচারকে যদি প্লট করো, তাহলে এই ধরনের ছবি পাওয়া যায়। সেটা হচ্ছে যখন হাই টেম্পারেচারে ভ্যালুটা 3R হবে, তাকে বলে ডুলং পেটিস ল। টেম্পারেচার যখন তুমি কমাচ্ছ, তখন ল্যাটিস হিট ক্যাপাসিটি কমছে, কমে যখন টেম্পারেচার টেন্স টু 0-র কাছাকাছি, টেম্পারেচার যখন 0 তখন 0 কেলভিন হয়ে গেল, 0 হয়ে গেল হিট ক্যাপাসিটিটা। কিন্তু 0 মানে টেম্পারেচারটা 0 না, কিন্তু লো টেম্পারেচার যদি হয়, সেটা হচ্ছে টি কিউবের সঙ্গে প্রপোর্শনাল, একেবারে D/T কিউব ল। এটা এবারে প্রথমে ক্লাসিক্যালি ডুলং পেটিস ল ছিল, সেখান থেকে ল্যাটিস হিট ক্যাপাসিটি 3R বেরোতো। পরে দেখা গেল যে না, ওটা সত্যি না। তখন আইনস্টাইন তিনি এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ ধরে একটা আইনস্টাইন থিওরি এলো। সেইটা তোমার ল্যাটিস হিট ক্যাপাসিটিকে অনেকটা এক্সটেন্টে এক্সপ্লেন করতে পারছে, কিন্তু খুব লো টেম্পারেচার বিহেভিয়ারটা কারেক্টলি এক্সপ্লেন করতে পারছে না। লো টেম্পারেচার হচ্ছে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল, লো টেম্পারেচার যে এক্সপেরিমেন্টাল রেজাল্টটা যেমন হয়, তোমার আইনস্টাইন থিওরি অনুযায়ী দেখা যাচ্ছে যে ল্যাটিস হিট ক্যাপাসিটিটা আরো র্যাপিডলি ডিকে করে যাচ্ছে। এটা এই র্যাপিডলি ডিকে করে যায়, এটা হচ্ছে আইনস্টাইনের। এটা আর এইটা হচ্ছে তোমার নর্মালি এক্সপেরিমেন্টাল। তাহলে আইনস্টাইনের থিওরি অফ ল্যাটিস হিট ক্যাপাসিটি টেম্পারেচার ডিপেন্ডেন্স অনেকটা এক্সটেন্টে এক্সপ্লেন করতে পারছে, কিন্তু তার একটা লিমিটেশনস আছে। লিমিটেশনসটা কি? লিমিটেশনটা হচ্ছে যে লো টেম্পারেচার বিহেভিয়ারটা আইনস্টাইন থিওরি থেকে কারেক্টলি বুঝতে পারা যাচ্ছে না। যেটা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল ভ্যালুটা যা হয়, আইনস্টাইন থেকে প্রেডিক্টেড ভ্যালুটা হচ্ছে তার থেকে কম হয়ে যায়। সেই পার্টটা বিজ্ঞানী ডিবাই পরে হচ্ছে মডিফাই করে দিয়েছিল 1912 সালে করে। তিনি দেখলেন যে লো টেম্পারেচারে যেটা হচ্ছে টি কিউবের সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে, সেখান থেকে D/T কিউবটা তুমি পাচ্ছ। আর এই যে হিট ক্যাপাসিটি অফ সলিড, এই পার্টটা আমি এখানে জাস্ট একটুখানি বললাম। এইটা আমি পরে যখন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়াবো, সেইখানে না ল্যাটিস হিট ক্যাপাসিটি পার্টটা একটু ডিটেলে দেওয়া আছে আর, ঠিক আছে? সেটা তখন আলোচনা হয়ে যাবে। তো দেখো আমি একটা পোর্শন বেসিক্যালি কভার করলাম খুব কুইকলি, মানে মূলত ইনফরমেশনগুলো দিয়ে গেছি। এবার এটাই 4-5টা ক্লাসে তোমাকে খুব ধীরে ধীরে পড়াতে হয়। তাহলে আমরা একটা বড় পোর্শন বলে দিলাম, পরের দিনে যে নেক্সট পোর্শনটা আছে আমরা সেই পোর্শনটা আমরা আলোচনা করে নেবো একটুখানি। হ্যাঁ, তাহলে তোমাদের সিলেবাসে যেটা আছে তাতে এই সব পার্টটা মানে বলতে হবে না, আমাদের এটা মূলত আলোচনা করতে হবে। ডিফেক্ট ইন সলিড এটা আলোচনা করতে হবে, রেডিয়াস রেশিও রুলটা আলোচনা করতে হবে, ইন্টারস্টেশিয়াল হোল, সেখানে টেট্রাহেড্রাল অক্টাহেড্রাল হোলস বা প্যাকিং অফ এ ক্রিস্টাল ল্যাটিস, হ্যাঁ, CCP HCP, এইটা নিয়ে একটু আলোচনা করতে হবে। কোঅর্ডিনেশন নাম্বার নিয়ে একটুখানি কথাবার্তা বলবো। আর এই যে মেটালিক বন্ডিং, সেমিকন্ডাক্টর, ইলেকট্রিক্যাল প্রপার্টিজ, ম্যাগনেটিক প্রপার্টিজ, এগুলো তোমাদের সিলেবাসে নাই। এগুলো জাস্ট একটা মানে আমি
যে পিডিএফটা দেবে সেখানে হয়তো কিছুটা কভার করা রইল, কিন্তু মূলত আমাদের এই ডিফেক্টিভ সলিড, রেডিয়াস রেশিও রুল, ইন্টারস্টিশিয়াল হোল, টেট্রাহেড্রাল হোল, অক্টাহেড্রাল হোল, হ্যাঁ, বিভিন্ন প্যাকিং নিয়ে কথাবার্তা বলা, কোঅর্ডিনেশন নাম্বার নিয়ে কথাবার্তা বলা, এই জিনিসগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো দেখো আমি কুইকলি জিনিসটাকে সামারাইজ করে ফেললাম, আমি পিডিএফ ভিডিওটাকে দিয়ে দেবো, এটা একটুখানি নিজেরা দেখতে থাকবে। হ্যাঁ, তাহলে আমরা এই পর্যন্ত আজকে রাখছি। এন্ড অফ লেকচার বেসিক্যালি 18, বা এটা হচ্ছে মানে এন্ড অফ লেকচার এইভাবেই লেখা থাক, এটা হচ্ছে সলিড স্টেট পার্ট 1 আর কি। পার্ট 1, ঠিক আছে। আমি ঝড়ের গতিতে বলে গেলাম। হ্যাঁ, এইটাই মানে অনেকটা সময় ধরে যখন অ্যাকচুয়ালি টেক্সটে সলিড স্টেট পড়াবো তখন আরেকটু বেশি, অনেকটা বেশি সময় ধরে, হ্যাঁ, এই পুরো জিনিসটা 4-5টা ক্লাস ধরে ধীরে 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 বলবো। তখন তোমার এর মাঝে যদি জ্যামের আগেই তোমার আশা করা যায় সলিড স্টেটটা মানে অনার্স লেভেলেও পড়ানো হয়ে যাবে। পড়ানো হয়ে গেলে দেখবে তোমার তো কোনো অসুবিধাই হচ্ছে না, কিন্তু এখন অন্তত কমপ্লিটনেসের জন্য যে ইনফরমেশনগুলো বলা হচ্ছে সেই ইনফরমেশনগুলো বারবার বারবার দেখে তুমি রেডি করে ফেলো। ঠিক আছে।